হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে কোনো ব্লগ দিতে পারিনি, তাই ভাবলাম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। লাল লাল খাসির মাংসর ঝোল আলু দিয়ে যদি এরকম থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো সেই রেসিপিটাই নিয়েই চলে এলাম। তো প্রথমে দেখো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আর আদা দিয়ে মিক্সিতে একটা গ্রাইন্ড করে পেস্ট করবো। আর এইদিকে দেখো 3টে আলু কেটে রেখেছি আর 2টো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। শুধুমাত্র 2টো পেঁয়াজ দিয়ে আজকের আমি এই মাটন রেসিপিটি বানাবো। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুদের। তো বন্ধুরা, প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে কড়াইতে লেগে যাবে না, যে কোনো মশলাটা ফ্রাই হতেও সুবিধা হবে। আর আমি কিন্তু আজকের মাটন রান্না করব, মাত্র 700 গ্রাম মাটন নিয়েছি। আর এই যে আলুগুলো মোটা মোটা করে কেটে রেখেছি ডুমো ডুমো করে, এই আলুগুলোকে এবার আমি বেশ সুন্দর করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। আর মাটন কষাতে বাঙালিদের আলু হবে না এমনটা তো হতেই পারে না। আর আমরা কিন্তু অনেকেই এই আলু খাওয়ার লোভেই কিন্তু মাংসটা খাই, আর খেতেও অসাধারণ লাগে। তো আলুগুলো দেখো বন্ধুরা ফ্রাই করে নিচ্ছি, আর এবার কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে ঢাকলে আলুটা সিদ্ধ হতে সময় লাগে না বেশি। আর এইদিকে আলুতে আমি লবণ দিলাম না, কারণ আমি প্রথমেই তেলের মধ্যে যে লবণ দিয়েছি ওই লবণের মাধ্যমেই আর কি আলুটা ফ্রাই হয়ে যাবে। তো দেখো, এবার আলুটাকে এপিট ওপিট ভালো করে আমি উল্টে দেবো। প্রথম দিকে আমি স্লো করে রেখেছি গ্যাসটাকে, এবার উল্টানোর সময় একটুখানি গ্যাসটাকে হাই করে রেখে দিলাম, একটু মিডিয়াম করে আর কি, হাই পুরোপুরি না, যাতে আলুটার কালারটা যাতে চেঞ্জ হয়ে এসে, কারণ এত সময় ধরে আমি ঢেকে রেখেছি, এটাতেই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আর এরকম লাল লাল আলু যদি মানে মাংসতে থাকে না, তাহলে মাংসর থেকেও কিন্তু আলুটা বেশি লোভনীয় লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মাটনে আলু খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর গ্যাসের ফ্লেমটাকে আরও লো করে দিয়ে এবার আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। দেখে উপর থেকে বোঝা যাচ্ছে ভিতরটা অনেকটা লাল লাল হয়ে এসছে। তো আর আমি আর দেখলাম না, দেখেই বোঝা যাচ্ছে যখন, আমি এবার এই আলুগুলোকে আস্তে করে চামচ দিয়ে দেখো তুলে নিচ্ছি। আর খুব একটা বেশি আলু দিইনি, কারণ আমার মাংসর পরিমাণ কম, ওই জন্য আলুর পরিমাণও কম। তোমরা চাইলে কম বেশি পরিমাণ করে নিতে পারো। তারপর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, তারপর সাদা জিরে, এই সব দিয়ে একটা ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটা বেশ ভালো করে যতক্ষণ ফ্রাই হবে, ফোড়ন থেকে একটা গন্ধ ছাড়বে, আর এই সমস্ত ফোড়নগুলো একটু লাল লাল কালার হবে, তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ওই যে পেঁয়াজ ধুয়ে রেখেছি, ওই পেঁয়াজ 2টো কেটেছি পাতলা পাতলা করে, কারণ মিক্সি গ্রাইন্ডে আমি কোনো পেঁয়াজ দিইনি, তাই ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করব। তো মশলাটা তার আগে এই যে এইটা ফোড়নটা এবার মোটামুটি ফ্রাই হয়ে গেল। এবার আমি ওই পেঁয়াজগুলোকে দেখো বন্ধুরা ঢেলে দিলাম। লবণ এবারও দেবো না, যেহেতু আগেই দেওয়া আছে, একটু পরেই দেব। তো পেঁয়াজটাকে একটুখানি মিশিয়ে দেব, দেওয়ার পর তারপর লবণ দেবো পরিমাণ মতো। আর আমি যে ঝালগুলো দিয়েছি প্রথম দিকেই দেখেছো, কাঁচা লঙ্কা 2টো, শুকনো লঙ্কা দিয়েছি মিক্সি গ্রাইন্ডে। তোমরা চাইলে লঙ্কার পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো বন্ধুরা। তো গ্যাস এই সময় মিডিয়াম করে রেখেছি আমি, যাতে পেঁয়াজটা একটুখানি গরম হয়। তারপর আস্তে আস্তে করে গ্যাসটাকে আমি লো করে রেখে দেবো একটু। এইভাবে আস্তে আস্তে করে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের থেকে যে একটা জল বেরিয়ে যায়, আর পেঁয়াজের ভাজাটা বেশ ভালো হলে মশলাটাও কিন্তু ভালো হয়। তো দেখো আমার মশলা প্রায় কষানো, প্রায় মশলা বলতে এই পেঁয়াজটা প্রায় লাল লাল কালার হয়ে এসছে। এই পর্যায়ে এইভাবে আমি ওই যে মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছি ওইটা দেওয়ার আগে আমি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এরপর মাংসতে আর লবণ ব্যবহার করব না, তাই এখনই আমি লবণটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা আর একটু কাঁচা থাকলে সেটাও জলদি হয়ে যাবে, আর মাংসতে মশলার মধ্যে আমাকে আর লবণ দেওয়া লাগবে না। সেই কারণে আমি এখন এই টাইমে লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ফ্রাই করার পর দেখেই বোঝা যাচ্ছে আমার পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে মিক্সিতে গ্রাইন্ড করে যে রেখেছি যে মশলাটা, সেটাই সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার ওই মিক্সি গ্রাইন্ডটা একটুখানি ওই বাটিটাকে একটুখানি হালকা ধুয়েও দেবো, তাহলে মশলাগুলো কষানোটাও ভালো হবে আর কাঁচা ভাবটাও থাকবে না। হাতে মেখেও করতে পারো, কিন্তু আমি কিন্তু হাতে মেখে মশলাটা করলাম না, আজকে একটু অন্যরকম করে মাটনটা রান্না করছি বন্ধুরা।
এর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছি হাতে মেখে মাটন রেসিপি, তো আজকে তোমাদের দেখাচ্ছি কি করে মশলাটা কষিয়ে রান্না করা হয় লাল লাল খাসির মাংসের ঝোল। তো দেখো মশলাটাকে কটুর বাটা মানে বাটার যে মেশিনের ইয়েটা বাটিটা সেটাকে আমি একটুখানি ধুয়ে দিলাম। দিয়ে এবার দেখো অনেকটু জল জল মনে হচ্ছে, তাই না? তো একটু গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে দিলাম যাতে হ্যাঁ একটুখানি জলটা একটুখানি টেনে যায়, তাহলে মশলাটা কষাতে আমার টাইম কম লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা এতটা ভালো যে একটুখানি দিলেই হয়ে যায়, তাই বেশি দিলাম না। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসঙ্গে মিশানো আছে। দিয়ে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। আর গ্যাস এই পর্যায়ে আমি একটু মিডিয়াম টু লোতে করে রেখে দেবো, যাতে এবার আস্তে আস্তে করে আমার এই মশলাটা কষানো হয়। আর মশলাটা খুব একটা কষাবো না, মানে হাফ কষাবো, তারপরে মাংসটা দেবো, কারণ মাংস দেওয়ার পরেও কষাতে হবে। তো দেখে বুঝতে পারছো তেল ছাড়া শুরু করেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে মাংসটা রেখেছি ধুয়ে, তো ওই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর ঢাকা চাপা করে রেখে দেবো। বারবার করে 5 মিনিট পর পর তুলে তুলে দেখবো। আর এই দেখো খাসির মাংসের যদি এরকম লেগ পিস থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেও কত সুন্দর লাগছে, একদম লাল লাল মাংস। এখন থেকেই মনে হচ্ছে কালারটা যে দুর্দান্ত এসছে না বন্ধুরা। তো যাই হোক এবার মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পর গ্যাস এই দেখো হাইতে ছিল, এবার আমি এটাকে লোতে করে রেখে দেবো। একেবারে লোতে করে রাখলে কী হবে, মাংস যত কম জালে রান্না করবে তত খেতে ভালো লাগবে। মানে হাই স্পিডে দিলে খেতে অতটা মজা লাগে না। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো মাংস থেকে জল বেরোনো শুরু করছে। তো যাতে নিচে দিয়ে লেগে না যায় ওই জন্য আমি আবার একটুখানি এবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দেবো। মশলাটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো করে কষাবে না। পেঁয়াজটাকে ভালো করে তোমরা ভেজে নিতে পারো, কিন্তু মশলাটা হাফ কষিয়ে মাংসটা দেবে, তাহলে মাংসর সঙ্গে মশলাটা আর একটু কষানো হবে, বেশ ভালো হবে। আর এইদিকে পেঁয়াজ ভাজার সময় না আমি একটুখানি পেঁয়াজ তুলে রেখেছি ভেজে, কেন কি একটু পেঁয়াজ লাস্টের দিকে দিলে কিন্তু বেশ মানে মাংসের গন্ধটা বেশ ভালো লাগে আর খেতেও টেস্টি হয়। এবার আমি আবার এইভাবে 2-3 বার করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা তুলে দিয়ে দেখি আস্তে আস্তে করে এইভাবে 10-15 মিনিট করে আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়েছি। তো কোনো কোনো সময় 5 মিনিট পর, কোনো কোনো সময় 10 মিনিট পর তুলে, তো দেখে বোঝা যাচ্ছে মাংসটা পুরো আমার কষানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো জলটা টেনে গেছে। আর মাংস থেকে একটা গন্ধ বেরিয়েছে মশলার, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে ওই যে ভেজে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে মশলা মাটনের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে দেবো। কালারটা কিন্তু বন্ধুরা দেখো দুর্দান্ত এসছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে মাটন রান্না করলে। মাঝে মাঝে যে কোনো জিনিসের রান্নার একটু অদল বদল করলে দেখবে সেটা সাধারণ হলেও সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আলু দেওয়ার পর আবার 2 মিনিট আমি রেখে দিয়ে তারপর আবার এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এই সময় গরম জল দিলে বেশি ভালো হয়, যদিও আমি ঠান্ডা জল দিয়েই করছি। তোমরা চাইলে একটু গরম জল দেবে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু আলাদা হয়। এবার বেশি জল দেবো না, যেহেতু মাটনটা আমার না হ্যাঁ 80% হ্যাঁ সফট হয়ে এসছে। আলুটা তো আগে থেকে ফ্রাই ছিল, ওটা তো কাঁচা নেই। তো ওই কারণে জলের পরিমাণটা খুব একটা দেবো না। দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই রেখে দিয়ে আমি 2 মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ গ্যাসটা যখন হাই ফ্লেমে উঠবে, জলটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি আবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে দেবো। কারণ একটু স্লো স্লো করে জ্বললে কী হবে, মাটনটা সফট হতে আরও বেশি সাহায্য হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর দেখো বন্ধুরা ফিরে এলাম 2 মিনিট পরে, আবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর আবার এলাম। এসে দেখে বুঝতে পারছি ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আর মাংসটা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ কালারটা দেখেই বোঝা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাংসটা হয়েও গেছে। রান্না করার সময় এইভাবে নাড়াচাড়া দিলেও কিন্তু বোঝা যায় যে মাংসটা কাঁচা আছে না সিদ্ধ হয়েছে। তো যাই হোক আলুটাও সিদ্ধ হয়েছে, সব কিছু কমপ্লিট প্রায়। এভাবে আর 2-4 মিনিট রেখে আমি এবার একটু মশলা দিয়ে দেবো। মশলা বলতে গরম মশলা দেবো, বাড়িতেই বানিয়ে রেখেছি আমি, হ্যাঁ সমস্ত রকমের গরম মশলা দিয়ে একটা পাউডার, সেই পাউডারটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর মাংসের ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটা আমার কমে এসছে। তো বন্ধুরা, তো তার আগে আমি আবার 5 মিনিট তুলে দিলাম, ঢাকা চাপা দিয়ে আবার তুলে নিলাম। নিয়ে এবার গ্যাস আমি হাই ফ্লেমে রেখেছি যাতে ঝোলটা জলদি টেনে যায়, কারণ আমাকে মাংসটা অলরেডি অনেকটা সফট হয়ে এসছে। তো এই পর্যায়ে ওই যে পাউডারটা বানিয়ে রেখেছি আগে থেকে, ওই পাউডারটা আমি কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দেবো।
তার আগে যে দিয়ে দিলাম ওই পেঁয়াজগুলো ভেজে রেখেছি, পেঁয়াজের সাথে তেজপাতা ছিল সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে দেওয়ার পরে এই যে উপরে দিয়ে দিলাম ওই যে গরম মশলার পাউডারটা, দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে দেবো। তো বন্ধুরা, রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। ভাত রুটি সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন কোনো ব্লগ ভিডিওতে অথবা কোনো রেসিপিতে। তো দেখো, তোমাদের লাস্টে একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু খুবই কম তেলে রেসিপিটা করলাম। তো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।